আজ আমরা যাচ্ছি পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বর, যেখানে ভগবান শিবের পেটের অংশ বা নাভি পূজিত হয়। মদমহেশ্বরের ট্রেক শুরু হয় রাশিগ্রাম থেকে। হরিদ্বার থেকে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস ডাইরেক্ট রাশিগ্রাম পর্যন্ত পাওয়া যায় না। আপনারা যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে একদম রাশিগ্রাম পর্যন্ত চলে যেতে পারেন। আর যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে যান তাহলে হরিদ্বার স্টেশনের বাইরেই দেখবেন লাইন করে হিমগিরি এক্সপ্রেস আছে। সেখানে বাসে করে আপনাদেরকে চলে যেতে হবে রুদ্রপ্রয়াগ। ভাড়া পড়বে ৩৪০ থেকে ৩৫০ টাকার মতো। এরপর রুদ্রপ্রয়াগ থেকে আপনারা শেয়ার গাড়ি করে চলে যাবেন উখিমঠ। সেটিও ভাড়া পড়বে ১৪০ থেকে ১৫০ টাকা পার হেড। উখিমঠ থেকে আপনাদেরকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে পার হেড ১২০ টাকা মতো পড়ে, নিয়ে যাবে আপনাদেরকে রাশি ভিলেজ। তবে রাশি ভিলেজের এখন আরেকটু ভেতর পর্যন্ত যাওয়া যায়, সেটা হচ্ছে আকতরি ঢাল বলে। তো অতটা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে ওই সেম গাড়ি যেটা আপনারা উখিমঠ থেকে ধরেছেন। তারপরে ওখান থেকে আপনাদের ট্রেকিং শুরু হবে। আমরা কিন্তু যাচ্ছি কার্তিক স্বামী দর্শন করে কনকচৌরি থেকে। আমরা আজকে তো কার্তিক স্বামী করে নিচে নেমে এসেছি কনকচৌরি। এখান থেকে আমরা মদমহেশ্বর যাব, তাই জন্য যেতে হবে রাশি। কিন্তু রাশির জন্য এখানে কোনো শেয়ার গাড়ি নেই। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে গাড়ি রিজার্ভ করতে হয়েছে। আমাদের 4 জনের জন্য ৪,০০০ টাকা চেয়েছে। তো এখান থেকে রাশি যাব। আর না হলে আপনারা যদি খুব সকাল সকাল নেমে আসতে পারেন তাহলে 3টে ভাগে যাওয়া যায়। আর যদি আপনারা চান যে পুরোটা শেয়ারে যাবেন তাহলে সেক্ষেত্রে সকালবেলা খালি 2টো গাড়ি থাকে। 9টার মধ্যে বেরিয়ে যায় গাড়ি। 9টার মধ্যে এসে পৌঁছতে পারলে তাহলে মোহনখাল, এখান থেকে গাড়ি করে মোহনখাল থেকে বাস ভাড়া, আর বাস ভাড়া থেকে উখিমঠ থেকে তারপরে আবার রাশিগ্রাম। তো আমরা যেহেতু গাড়ি পাইনি, আমাদের আজকেই মদমহেশ্বর গিয়ে আবার বানতুলির উদ্দেশ্যে আমাদের আজকেই ট্রেক শুরু হয়ে যাবে। তাই জন্য বাধ্য হয়ে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। তো 4 জনের একটা ছোট সুইফট ডিজায়ার করেছি। এই হলো আমাদের গাড়ি, লাগেজ সব বাধা চলছে। পানি পিলে দাও। এসে গেছে আমাদের ড্রাইভার। कितना किलोमीटर होगा जैसे राशि? वन साइड का 65 या 70 है। अच्छा, প্রায় 10টার সময় আমাদের গাড়ি ছেড়েছিল কনকচৌরি থেকে। এখন 2:45 বাজে। 2:45-এর সময় আমরা এসে পৌঁছেছি রাশিগ্রাম, যেখান থেকে ট্রেকটা মেন শুরু হয়। এবারে এখান থেকে আমরা হাঁটা শুরু করব। দেখি, আজকে তো যাব আপার বানতলি পর্যন্ত। এখন 3টের থেকে হাঁটা শুরু করলে কটার মধ্যে পৌঁছই দেখা যাক। তো রাশিগ্রামের এটা হচ্ছে আকতলি ঢাল, মানে আগে একদম রাশি থেকেই যাত্রা শুরু হতো। এখন কিছুটা এগিয়ে আসা যায় মোটরেবল রোড, আকতলি ঢাল। সেখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। আমাদের মধ্যে একজন দাদা আছে যিনি পোর্টার নেন, কিন্তু এখানে পোর্টারের বিশাল চার্জ। একটা ছোট ব্যাগ ওনার পার ডে 1500 টাকা করে চাইছে। তো আমরা আজকে তো আপার বানতলি পর্যন্ত যাব গিয়ে, তারপরের দিন আপার বানতলি থেকে মদমহেশ্বর, আর তারপরের দিন নিবে আসা। তো এই ওনার কাছ থেকে 4,500 টাকা চেয়েছে। এখন দেখা যাক কী করা যায়। এখন 3:10 বাজে। আমরা ট্রেকিং শুরু করলাম। প্রথমে আসবে গন্ডার, তারপরেই হচ্ছে বানতলি, তারপরে আপার বানতলি। আপার বানতলিতে এখান থেকে ফোন করে দিয়েছি রুম রেখে দেওয়ার জন্য। তো ট্রেকিং করার জন্য তো এই সময়টা শুরু করা আদর্শ সময় নয়, সকালবেলা ট্রেক করাটাই উচিত, কারণ দুপুরের পর থেকে ওয়েদার খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের এখন অনেক লম্বা জার্নি আছে, তো দিন বাঁচানোর জন্য আমরা এখন যাচ্ছি। তবে আপার বানতলি পর্যন্ত রাস্তা অতটাও স্টিফনেস নেই, মোটামুটি এখন তো নিচের দিকে নামতে হবে, এই জন্য আরাম করে চলে যেতে পারবো বলেই যাচ্ছি। কালকের থেকে একদম হাই অল্টিটিউডে যাওয়া আছে। তো দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছতে পারি। এখানে আবার অন্ধকার হয়ে গেলে জন্তু জানোয়ারের প্রচণ্ড ভয়। তো অন্ধকার হওয়ার আগেই আমাদেরকে পৌঁছতে হবে। 5:30টার দিকে বোধহয় অন্ধকার হয়ে যাবে।
একদম উপর থেকে পুরো ওই যে নিচে রিভার আছে, রিভার বেল্ট পর্যন্ত যাব। অনেকটা ডাউন, আমি এত ডাউন মানে যখন ফিরবো তখন প্রচণ্ড কষ্ট হবে। হর মহাদেব, হর মহাদেব। আস্তে আস্তে একটা বিশাল বড় ফলসের সামনে চলে এসেছি। সামনেই ফলস দেখাচ্ছি আপনাদেরকে। এর গর্জন অনেক দূর থেকে শোনা যাচ্ছিল। রাস্তাটা এতটাই খারাপ, এতক্ষণ ধরে তত্তরই নেমে পড়ছিলাম। হ্যাঁ, পায়ের দিকে নজর রাখতে হচ্ছিল। আর এখন মানে 10 মিটার গেলেই হাঁপিয়ে যাচ্ছি যেন। একটুখানি গিয়েই মনে হচ্ছে যেন কতটা হেঁটে ফেললাম। এই দেখুন, ওখানে লেখা ছিল গন্ডার আর 1.5 কিলোমিটার। আমি ভাবছি প্রায় 1 কিলোমিটার ওপর হেঁটে ফেলেছি। এখানে এসে দেখাচ্ছে 1.25 কিলোমিটার গন্ডার বাকি, মানে মাত্র 0.25 কিলোমিটার। 250 মিটার হেঁটেছি, আর ভেতরে ভেতরে মনে হচ্ছে 1 কিলোমিটার হেঁটে ফেলেছি। কি অবস্থা! এই হলো গন্ডারের হোমস্টে। যারা গন্ডারে এসে স্টে করতে চান, এদিকে অনেকগুলো হোমস্টে আছে, লোকজনের সেখানে হয়েছে। কিন্তু আমরা বেরিয়ে যাব, আমরা চলে যাব হচ্ছে বানতলি, আপার বানতলি। এগুলো হচ্ছে সব গন্ডারের হোমস্টে। আমরা বানতলিতে যাকে ফোন করেছি তার ভাইয়ের আবার লজ এখানে আছে, তিনি কিছুক্ষণ গল্প করলেন আমাদের সাথে। তো আপনাদের যদি লাগে ফোন করে নম্বর দিয়ে দেবো। তো আপনারা যদি গন্ডারে থাকতে চান ওই 1 নম্বরেই ফোন করলে হয়ে যাবে, আর যদি বানতলিতে থাকতে চান ওই নম্বরে ফোন করলেই হয়ে যাবে। এখানে কিন্তু নেটওয়ার্ক সর্বত্র পাবেন, মানে কিছু কিছু জায়গায় হয়তো একটু আপ ডাউন করছে, কিন্তু নেটওয়ার্ক নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আমি তো সব জায়গায় নেটওয়ার্ক পাচ্ছি। ইন্টারনেট একটু সামান্য ল্যাগ করে, কিন্তু নেটওয়ার্ক সব জায়গায় পাবেন। আর চার্জিংয়ের ব্যবস্থাও সব জায়গায় আছে, মানে যেখানে যেখানে থাকবেন। এই চলে এসছি হচ্ছে বানতলি, পৌঁছে গেছি। মোটামুটি 2 ঘন্টার মধ্যে হচ্ছে বানতলি পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 5টা 10। আমরা বেরিয়েছিলাম 3টে10-এর দিকে। মোটামুটি 2 ঘন্টাই পুরো লাগলো, একদম মোটামুটি নয়, 2 ঘন্টাই লাগলো আমাদের বানতলি পৌঁছতে। রাস্তায় আমাকে জোর করে একজন স্টিক ধরিয়ে দিল। আমি বললাম আমি তো আপার বানতলিতেই থাকবো আজকে, আমার আর স্টিক লাগবে না। আমি এমনি সাধারণত স্টিক নিয়ে উঠি না, তার কারণ হচ্ছে আমাকে ক্যামেরা নিয়ে উঠতে হয়, তো অসুবিধা হয়ে যায় স্টিক থাকলে। এমনিতে স্টিক নিয়ে ওঠাটা উচিত, কারণ স্ট্যামিনা
আপনার অনেকটা পাচ্ছি তাই স্টিক থাকলে, কিন্তু আমার অসুবিধা বলে নিই না, কিন্তু আমাকে জোর করেই দিলে বলে না না নিয়ে যান, আগে বহুত কম লাগেগা। এখানে অনেক হোমস্টে আছে, আমরা যাব কৈলাসে, অনেকটা উপরে। এই দিকে আপনাদের কয়েকটা ফোন নাম্বার দিয়ে রাখি, যদি আমাদের তাদের না পান। এখানে বিস্ট হোমস্টে, এই যে ফোন নাম্বার। এইদিকে আশুতোষ লজ আছে, এখানেও ফোন নাম্বার পেয়ে যাবেন, এই যে মোবাইল নাম্বার। একটু পজ করে ফোন নাম্বারগুলো জোগাড় করে নেবেন। এই একটা হোমস্টে আছে, এটা খুব সুন্দর, একদম সাজানো গোছানো। এটা হচ্ছে বিস্ট হোমস্টে। मैं बीरबल सिंह बिस्ट हूँ। मेरा होम स्टे है बनतुल में, बिस्ट होम स्टे के नाम से है, और ये लोअर बनतुल में पड़ता है। तो मैं यहाँ पर यात्रियों की जो यही सुविधाएँ हैं, मतलब हर कोई यही सुविधाएँ करता, खाना पीना रहना सब सुविधाएँ होती है। और मेरा फ़ोन नंबर 7819902136। ঠিক আছে, আপনারা যদি লোয়ার বান্তরিতে থাকতে চান তাহলে এখানে এসে এই ফোন নম্বরে যোগাযোগ করে থাকতে পারবেন। এই হচ্ছে আমাদের হোমস্টে। এরকম একটা রিমোট পজিশনে এসে এইরকম হোমস্টে পাওয়া দারুণ ব্যাপার। আমরা 4 জন, তো 4 বেডের রুম। এখানে হচ্ছে 3টে বেড, আর এখানে একটা সিঙ্গেল। দেখুন এইখানে সুন্দর গিজারের ব্যবস্থা পর্যন্ত আছে, বাথরুম কত সুন্দর দেখুন। এখানে চার্জিং এর ব্যবস্থা দেখুন, এইখানে একটা চার্জার, এইখানে চার্জার বলছি প্লাগ, এখানে দুটো, এইখানে দুটো, এখানে একটা। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, রুটি, তরকারি, ডাল। এখান থেকে ভালো দেখা যাচ্ছে। ও কি ব্যাপক লাগছে পিকটা এখান থেকে। এই অবশেষে আমরা 2 কিলোমিটার রাস্তা ক্রস করে ফেলেছি, খটরা। এইখানে হচ্ছে একটা স্টে, অনেকে এখানে থাকতেও পারে। সুন্দর ফুল ফুটে রয়েছে দেখুন, অসম্ভব সুন্দর। হ্যাঁ, দারুণ জায়গা। খটরা, এখানে এসে হচ্ছে এন্ট্রি হচ্ছে, লেখা ছিল ভারতীয়দের জন্য 150 টাকা আর ফরেনারদের জন্য 600 টাকা, কিন্তু আমাদের কোনো টাকাই লাগেনি। ওই যখন মন্দির খোলা থাকে তখন তো তীর্থযাত্রা হিসেবে ধরা হয়, তাই জন্য তখন আর টাকা লাগে না, খালি এন্ট্রি করেছে কজন যাচ্ছি কাউন্টিং রাখার জন্য। এগুলো কিন্তু সব এখানকার হোম স্টে, বিভিন্ন জায়গাতে আছে। কে বাচ্চু ঠিকঠাক সবাইকে বাই করছি, বাই। বারোটার পর থেকে ওয়েদার খারাপ হতে শুরু করে। পাহাড়ে নিয়মই ওসব, ও ঠিক বলে ইয়ার কি মানে চ্যাংড়া মারলে চলে না, এখনো খুব অসুবিধা হয় তখন। 7 কিলোমিটার বাকি হচ্ছে মদমহেশ্বর, নানু এখনো 1.5 কিলোমিটার। মানে খাটারা থেকে ভাবছি হয়তো কত চলে এসেছি, কিন্তু এসেছি আসলে 1/2 কিলোমিটার। রাস্তা আরো আস্তে আস্তে উপরের দিকে উঠছে। বারোটার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, 12টার পর থেকে ওয়েদার খারাপ হতে শুরু করে। এই এতক্ষণে আর 4 কিলোমিটার বাকি না, আরো 4। এখানে এসে একটা চা খাওয়ার জায়গা পেয়েছি। এই দেখুন, এত বাঙালি আসে যে বাংলায় সাইনবোর্ড লেখা।
এই চায়ের জন্য এখানে এসে জায়গা পেয়েছি। এই পুরোটা রাস্তা আর শরীর দেয়নি যে ভিডিও করব। আর উপরের দিকে তাকিয়ে তো হাঁটাই যাচ্ছে না, উপরের দিকে তাকালেই ভয় ধরে যাবে। মানে একদম নিচ থেকে উপর দেখা যাচ্ছে লোকজন যে হাঁটছে, এতটা স্টিফ। তবে এখান থেকে বললো স্টিফনেস আরও বাড়বে। আর যার সঙ্গে দেখা হচ্ছে সবাই একটাই কথা বলছে যে তাড়াহুড়োর দরকার নেই, সে যত দেরিতেই পৌঁছানো হোক আস্তে আস্তে হাঁটতে। কারণ চাই না ক্যামেরা বুঝতে পারবেন কি না, ওই যে রাস্তাটা চলে গেছে ওই উপরে, মানে মারাত্মক খারাপ রাস্তা। আর এই ভিডিও করার চক্করে হাজার জিনিস নিয়ে এসেছি আমি, ব্যাগ ভর্তি, সে পাওয়ার ব্যাংক, ক্যামেরা, স্ট্যান্ড, মনে হচ্ছে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিই এখান দিয়ে। প্রচুর খারাপ রাস্তা, প্রচুর, বলে বোঝানো যাবে না এত খারাপ রাস্তা। ওই যে নিচ দিয়ে রাস্তা নেমে গেছে, এই ভিডিওতে বোঝাই যাচ্ছে না যে এতটা খারাপ রাস্তা রে। কোথায় ছিলাম, কোথায় উঠে এসছি। হ্যাঁ, কি ঢাল রাস্তা, এর থেকেও মারাত্মক। এই দেখুন কিভাবে উঠছে রাস্তাটা উপরের দিকে। মোটামুটি কাছাকাছি চলে এসছি, আর 2 কিলোমিটারেরও কম আছে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। দুপুরের পর থেকে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু জোরে বৃষ্টি নামলে তখন তো খুব মুশকিল। রেনকোট আছে ব্যাগে, এখন আমার ব্যাগ খুলে নামাতে ইচ্ছা করছে না। জোরে বৃষ্টি হলে রেনকোট পরে ক্যামেরা সব ব্যাগে ঢুকিয়ে তারপরে যেতে হবে। আর বৃষ্টি হয়ে গেলে হাঁটার রাস্তা অনেকটা কষ্টকর হয়ে যায়। রাস্তা শেষ হয়ে উঠছে না, হেঁটেই চলেছি। বাবা আজকে আমাদের বিশাল পরীক্ষা নিচ্ছেন। রাস্তা তো শেষ হচ্ছে না, কিছুতেই রাস্তা শেষ হচ্ছে না, তার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে বরফ। যাই হোক, আর 550 মিটার বাকি আছে। আর লাস্টের দিকটা এসে অল্টিটিউডটা একটু কমেছে, তাই এখানে ভিডিওটা করলাম। বৃষ্টিতে সব ঢুকিয়ে ফেলতে হয়েছে। বাবা বলছে আমার কাছে আসবি আর কষ্ট করবি না, হয়। আগেরবার যখন রুদ্রনাথ গেছিলাম ভেবেছিলাম ওটাই সব থেকে টাফ, হয়তো টাফ ওটাই সবচেয়ে বেশি, তবুও এখানে লং জার্নি। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি। ও কি শান্তি, কি শান্তি। মোটামুটি 7-7.5 ঘন্টার মতো লেগেছে আমাদের পৌঁছতে। আপনাদের হয়তো এর থেকেও কম লাগতে পারে, 6 ঘন্টা 5 ঘন্টাও লাগতে পারে। এত বড় লাগেজ ছিল বলে অত সময় লেগেছে। অবশ্য আমরা 4 জনই মোটামুটি একই সময় ঢুকেছি। এই আমাদের স্টে, আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন, জয় বাবা মদমহেশ্বর। মানে শরীরটার মধ্যে যেন প্রাণ ফিরে পেয়েছি। ভগবান, বোম ভোলে, জয় বাবা। হ্যাঁ, আমরা বানতলির থেকেই ফোন করে বুক করে নিয়েছিলাম এই হোটেলটা। এই যে হোটেলের ফোন নাম্বার আপনারা দেখে নিতে পারেন, এই হচ্ছে ফোন নাম্বারে আপনারাও যোগাযোগ করে চলে আসতে পারেন আগের থেকে। এই হোটেল, আর এখানে খাওয়া দাওয়ার রেট চার্টটাও দেওয়া আছে, একবার আপনারা দেখে নিন যে আপনাদের খাওয়া দাওয়ার পিছনে কত খরচ হতে পারে।
কই আমাদের রুম দিয়ে দিয়েছে, এই যে আমাদের 4 জনের জন্য এই রুম। হ্যাঁ চা বা স্যুপ, স্যুপ কিরকম দাম টাম স্যুপ পাওয়া যাবে কিনা? সব রেট লেখা আছে স্যার, দরজার বাইরে দেখুন সব রেট লেখা। স্যার কিছু না হলো অন্তত 1 2 3 4 5 6 6 জন শুতে পারবে এখানে। স্যুপ হলে সবচেয়ে ভালো হয়, স্যুপ হলে। যাই হোক মোটামুটি এইরকম টেম্পোরারি রুম, ওপরে এই প্লাস্টিকের ব্যানার দেওয়া। বাহ, এই দেখো তুমি আয়না আয়না খুঁজছিলে, এখানে একটা সুন্দর আয়না দিয়ে দিয়েছে, মুখ দেখতে পারবে, আয়নার নিচে জিনিসপত্র রাখতে পারবে। এটা হচ্ছে চার্জিং পোর্ট, জানি না কারেন্ট আছে কিনা দেখতে হবে। আর এই হচ্ছে বাথরুম, খুবই অন্ধকার, লাইট আছে দেখি, এই যে লাইট। এই হচ্ছে বাথরুম, বাস কারেন্ট আছে তার মানে। না 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 লিগার। এখন তো এই হলো পঞ্চকেদারের দ্বিতীয় কেদার বাবা মদমহেশ্বর। এখন বন্ধ আছে, একটু পরেই শুরু হবে পুজো, তারপরে আরতি হবে। এইখানে জুতো খুলে যেতে হবে, এখন তো বৃষ্টি পড়ছে, পুরো ভেজা। আর এখানে এরকম শিবলিঙ্গ করা আছে। এখানে সব কিন্তু কারেন্ট এখনো আসেনি, সবই হচ্ছে সোলারে চলে। আর মন্দিরের ভেতরে তো ছবি তুলতে দেবে না। এই হচ্ছে আমাদের মদমহেশ্বরের রাতের ডিনার। बहुत शुक्रिया। পাঁপড়, খিচুড়ি হচ্ছে। पापड़ खिचड़ी अचार। अचार नहीं लगेगा। अचार भी लगेगा। अचार नहीं लगेगा हमको। हाँ लगेगा नहीं लगेगा। जिसका नहीं लगेगा लगेगा नहीं, जिसका लगेगा लगेगा। लगेगा। हो गया, सिंपल बात। थोड़ा गर्म पानी होगा। हाँ हाथ धोने के लिए। हाथ धोने के लिए। हाथ एकदम ठंडा। এখন বাজে ভোর 4:30। আমরা মদমহেশ্বর থেকে যাচ্ছি বুড়ো মদমহেশ্বরের দিকে। বাইরে পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছেন, 5 ডিগ্রি অন্ধকার। আচ্ছা, বিয়েতে থার্মোমিটারে দেখা যাচ্ছে এখন কত স্যার? 5 টেম্পারেচার 5, প্রচন্ড ঠান্ডা। তো মোটামুটি সব তৈরি হয়ে গেছি, এবার আমরা বেরোবো বুড়ো মদমহেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার। 6:30টার সময় হচ্ছে সূর্যোদয় হবে, তার আগে পৌঁছতে হবে। आएगा नेटवर्क तुम्हारा। বুড়ো মদমহেশ্বরের সব থেকে হাইস্ট পয়েন্ট এটা। হাইস্ট পয়েন্ট থেকে দেখছেন এই যে চৌখম্বা, এতটা কাছে। আর এটা হচ্ছে ওই দিকে দেখতে পাচ্ছেন মন্দিরটা আছে অনেকটা দূরে। এখন সূর্য ওঠার সময় হয়ে গেছে। আকাশের পেছন দিকটা ওই যে ওইটা পূর্ব দিক লাল হয়ে রয়েছে পুরো, ওই দিক দিয়ে সানরাইজটা হবে। এই আমার পিছনেই হচ্ছে সূর্যোদয় হবে এক্ষুনি, রিফ্লেকশন গুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে। পুরো রাস্তা তো একদম অন্ধকার ছিল, দেখাতে পারিনি। আর বলি যে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আপনারা উঠে চলে আসবেন, সেই বুঝে সানরাইজের টাইমিং জেনে সেই বুঝে উঠবেন, তো অসুবিধা হবে না। আর ওঠার কিন্তু নির্দিষ্ট কোনো রাস্তা নেই এখানে। লোকজন গাইড অনেকে নিতে বলে, গাইড লাগে না, লোকজন উঠছে পিছন পিছন উঠে যাবেন। আর যেহেতু বললাম প্রপার রাস্তা নেই, দরকারও নেই যে একজনের পিছনে উঠতে হবে, আপনি আপনার যে জায়গাটা সুবিধা হচ্ছে সেভাবে উঠতে পারেন। আর এত যে অপরূপ সৌন্দর্য, মানে কি বলে বোঝাবো। এই দেখুন সব সাদা হয়ে রয়েছে, মানে রাত্রেবেলা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে, এই জন্য ওপরে যে শিশুর বিন্দুগুলো পড়েছিল পুরো ঘাসের মধ্যে, সেগুলো সব বরফ করায় পরিণত হয়েছে। আর যখন আমরা তো এসছি পূর্ণিমার রাতে, এই জন্য মানে যখন রে পড়ছে আর সেই ঘাসের ওপরে যে
বরফ কণাগুলো চকচক করছে, মানে অপরূপ সৌন্দর্য, অপরূপ, মানে বলে বোঝানো যাবে না যে কী রকম সৌন্দর্য। কিন্তু ওটা তো আর ক্যামেরা দেখানো যায় না, তাই দেখাতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো রেঞ্জগুলো সব 360 ডিগ্রিতে দেখা যাচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের যদি এটা ভালো লাগে, যতটা ভালো লাগছে তার বলবো 1000 ভাগের 1 ভাগ ভালো লাগছে, মানে এতটা সুন্দর জায়গাটা। অসাধারণ লাগছে, অসাধারণ। আর বলবো অবশ্যই আপনারা টর্চ নিয়ে আসবেন, কারণ রাত্রেবেলা হচ্ছে আজ আমাদের তো পূর্ণিমা ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। পূর্ণিমা চাঁদের আলোতেই আমরা উঠে যেতে পেরেছি, কিন্তু টর্চ ছাড়া কিন্তু খুবই অসুবিধা হবে। অনেক সময় ভাবলেন যে গ্রুপ মেম্বারদের টর্চ আছে, কিন্তু সবার তো দম সমান নয়, ওপর নিচ হয়ে যায়, তাই প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল টর্চ রাখাটা খুবই দরকার। তো এখন এই যে সানরাইজ হওয়ার সময় হয়ে গেছে, একটু ছবি এখন তুলতে হবে। এই হচ্ছে চৌখাম্বার ওপরে প্রথম সানরে পড়ে গেছে। আমি বলেইছিলাম রিফ্লেকশনটা ফার্স্ট এই চৌখাম্বার ওপরেই পড়বে এখান থেকে। ওই দিকে একটা ছোট্ট পিক আছে, সেখানেও কিছুটা পড়েছে। অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু সূর্য কিন্তু এখনো ওঠেনি, সূর্য উঠবে এই দিকটাতে। হয়ে গেল, হ্যাঁ এই দিকটাতে উঠবে হচ্ছে সূর্য, পূর্ব দিকে। আর আমরা এখন এই দিকে হচ্ছে উত্তর দিক, উত্তর দিকে চৌখাম্বা, সেখানে সান রিফ্লেকশনটা হয়ে গেছে। ওই পিকটা তোল, ওই পিকটা তোল, কি লাগছে দেখ বাবা। হাতে ধরে রাখতে পারছি না, হাত তো ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো, হাত কাঁপছে আমার টুটুর টুটুর করে। এই সামনে একখানা কুণ্ডু আছে লেকের মতো, এখানে সব কটা পিকের রিফ্লেকশন পড়ে, অসাধারণ লাগে দেখতে। এই দেখুন, যেদিক দিয়ে ঘুরবো সেদিক দিয়ে সেই পিকের রিফ্লেকশনটা পড়বে। এই সামনের দিকে পিকের রিফ্লেকশনগুলো দেখতে পাচ্ছেন, লোকজন সব ছবি তুলছে ওখানে। আর আমি এবার যেরকমভাবে ঘুরতে থাকবো দেখবেন সব পিকেরই পড়বে রিফ্লেকশন। এই দেখুন এবার চৌখাম্বার রিফ্লেকশনটা পড়ছে, দেখুন। এই দেখুন চৌখাম্বার রিফ্লেকশন। বাবা বুড়ো মদমহেশ্বর মন্দির, সামনেও এখানে দুটো ছোট ছোট কুণ্ড আছে। আর এইদিকে দেখুন মদমহেশ্বর, এই বুড়ো মদমহেশ্বর এসে কিন্তু টেন্ট পিচ করে থাকা যায়। এখানে কিছু ফরেনার এসে টেন্ট পিচ করে থেকেছে। তখন তো অন্ধকারে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন সামনে নিয়ে গিয়ে বাবার মন্দিরটা দেখাচ্ছি। এখানেও রিফ্লেকশন হচ্ছে বিশাল, সব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি এখানে। এখনো হাফ রাস্তা আসেনি, এই এতটা নিচে হচ্ছে মদমহেশ্বর মন্দির, পুজো শুরু হয়ে গিয়েছে।
मायावते प्रदीपः सन्तोमयम् ॐ विष्णोराराटमपि विष्णोः वनपत्रे विष्णोः सूर्यपि এই হচ্ছে বাবা মদনশ্বরের মন্দির। যদি চান করে আসেন তো এখানে জলও ঢালা যায়। যেখান থেকে জল পড়ছে এখান থেকে ঘুটি নিয়ে গিয়ে ভেতরে একটা সিলভারের কলসি আছে, তার মধ্যে জল ঢেলে দিতে হয়। সেই সিলভারের কলসি আবার পুরোহিত মশাই বাবার মাথায় ঢেলে দেয়। আর বাকি বাইরে অনেকগুলো শিবলিঙ্গ আছে, সেগুলোতে আপনি নিজে ঢালতে পারবেন। এই মদমহেশ্বরে নমস্কার করে পুজো দিয়ে আমরা এবার যাত্রা শুরু করলাম। এর পরের গন্তব্য আমাদের হচ্ছে তুঙ্গনাথ। তো এখন নিচের দিকে নামছি। মুখের ভেতরে হচ্ছে গুড়, এখানকার তৈরি করা গুড়। আমাদেরকে যাওয়ার সময় সবার মুখে একটা করে মুখ মিষ্টি করালো। চারদিক পুরো মেঘে ঢেকে গেছে, তাড়াতাড়ি নামবো। আমাদের মদমহেশ্বরের ভিডিও আজ এই পর্যন্তই। এরপরে আমরা চলে যাচ্ছি তুঙ্গনাথে। এরপরের ভিডিও আসবে তুঙ্গনাথ দর্শন। তো আমার ভিডিওর সঙ্গে মানে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। তুঙ্গনাথ করে আমরা আবার যাব কল্পেশ্বর, তারপরে হরিদ্বারে যাব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। হর হর মহাদেব।